রাতের নীরবতা ভেদ করে যেন দূর থেকে ভেসে আসে কারোর আর্তনাদ। মহিষমারা গ্রামের কালো দিঘিটি তার নীরব জলে লুকিয়ে রেখেছে এমন এক অভিশাপ, যা বছরের পর বছর ধরে গ্রামের মানুষের জীবনে বিষ ছড়িয়ে যাচ্ছে। লোক কথা বলে এই দিঘি একসময় ছিল শান্তির প্রতীক। গ্রামের মানুষের পিপাসা মেটানো, ফসলের জমিতে সেচ দেওয়া, সবই হতো এই জল দিয়ে। কিন্তু এক রাতে ঘটে যায় এমন এক ঘটনা যা সবকিছুকে বদলে দেয়। কি সেই রোমাঞ্চকর ঘটনা তা জানতে হলে আপনাকে শুনতে হবে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। আশা করছি আমাদের আজকের এই গল্পে আপনি ভয় এবং আতঙ্কের সাথে এগিয়ে যাবেন এক অন্য গল্পের জগতে। তাহলে আসুন একসঙ্গে যাওয়া যাক সেই মহিষমারা গ্রামে, যেখানে অপেক্ষা করে আছে ওই রক্ত মাখা কালো দিঘি। নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন, আর আপনি চলে এসেছেন অল ডে সাসপেন্সের পর্দায়। আজ আপনি শুনতে চলেছেন বাংলা অডিও স্টোরি জগতের স্বনামধন্য লেখক বাপন দাসের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প রক্ত মাখা দিঘির ডাক। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে রূপঙ্কর এবং শ্রেয়সী। শুরু হচ্ছে রক্ত মাখা দিঘির ডাক। রাম 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 রাম। পায়ের চটিটা খোলার শব্দের পরপরই প্রায় হুড়মুড় শব্দে দরজা খুলে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে এলেন পুরোহিত মদন মোহন ব্যানার্জি। আরে কি হয়েছে? অমন অমন হাঁপাচ্ছ কেন? কিছু না, একটু জল দাও, জল 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 দাও, জল দাও আগে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। কথাটা কিছুটা হতভম্ব হয়ে বিস্ময়ের সাথে বলে নিজের জায়গা ছেড়ে উঠে গেল পুরোহিত মদন মোহনের স্ত্রী নিরুপমা। আর ঘরের কোনায় রাখা কুঁজোর মধ্যে কিছুটা ঠুং ঠুং শব্দ করে এক গ্লাস জল এনে এগিয়ে দিল পুরোহিত মদন মোহনের সামনে। জলের গ্লাসটা হাতে নিয়ে কিছু না বলেই ঢক ঢক শব্দে সমস্তটা গলদকরণ করে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। নিরুপমার স্থির দৃষ্টি দেখে চলেছে তার স্বামীর মুখের দিকে। ভয়ের একটা ছাপ সেখানে রয়েছে এখনো সুস্পষ্টভাবে। সমগ্র কপাল ভিজে উঠেছে তার ঘামের পাতলা আবরণে। ঘরের দেওয়াল কেটে বানানো তাকের উপরে রাখা হ্যারিকেনের হলুদ আলোটা ঘরের জানালা বেয়ে গিয়ে পড়েছে বারান্দার মাটির ওপরে, যা থেকে থেকে নিজে কেঁপে উঠে কাঁপিয়ে চলেছে জানালা লাগোয়া বাঁশের ছায়াগুলোকেও। নিজের স্বামীর এমন অবস্থা দেখে সাহস করে আর কিছু জিজ্ঞেস করতে পারল না নিরুপমা। সেই রাতে নিরুপমার বারবার বলা সত্ত্বেও রাতের খাবার কিছুতেই খেতে পারল না মদন মোহন বাবু। রাতের আঁধার যেন চেপে বসেছে মহিষমারার বুকের ওপরে। শীতকাল, চারিদিক একেবারে নিঝুম। কুয়াশার চাদরে আচ্ছাদিত হয়ে পড়েছে সমগ্র গ্রাম। অতি সন্তর্পণে কালো আকাশের বুকে চাঁদ থাকলেও সেটা সামান্য মেঘ আর ঘন কুয়াশার দৌলতে নিষ্প্রভ হয়ে পড়েছে। আঁধারের প্রগাঢ় আস্তরণ ছেয়ে পড়েছে সমগ্র গ্রামের প্রতিটি কোনায় কোনায়। অনবরত হয়ে চলা ঝিঁঝিদের কোলাহল নিজেদের সাড়া ফেলেছে সমগ্র গ্রামে। থেকে থেকে হয়ে চলা দু একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে উঠে আবার থেমে যাচ্ছে বারবার। সহসা হু হু শব্দে একরাশ হাওয়া এসে ঘরের মাঝে প্রবেশ করল। শরীরের ওপরে হাওয়ার মৃদু স্পর্শ পেতেই নিরুপমার কাঁচা ঘুমটা যেন ভেঙে গেল সহসা। ঘুম ভেঙে আধ খোলা চোখে একবার নিজের বিছানা হাতড়ে নিয়ে উঠে বসল সে বিছানার ওপর।
ঘরের দরজাটা হাট করে খোলা। চাঁদের রূপলি আলোর কারণে মেঘের ছায়া এসে পড়েছে বারান্দার ওপরে। ঘরের দেওয়ালের মাঝে তাকের উপরে থাকা লণ্ঠনটা মিটমিট করে জ্বলে রয়েছে এখনো। তুমি কি বাইরে? ঘুম জড়ানো কণ্ঠে কথাটা বলতে বলতে বিছানা ছেড়ে উঠে গেল নিরুপমা। কি গো, বাইরে আছো? কোথায় গেল মানুষটা এত রাতে? কি গো, শুনতে পাচ্ছ না? কাঁচা ঘুমের রেশটা এতক্ষণে বেশ কেটে গিয়েছে তার। বিছানা ছেড়ে লণ্ঠনের কাছে গিয়ে সেটির পাশে থাকা লোহার শিকটা দিয়ে লণ্ঠনের সলতে আরও বেশ কিছুটা বের করে আগুনের শিখাটা আরও কিছুটা তীব্র করে সেটিকে তুলে হাতে নিল। কোথায় গেলে? কি গো? নিশ্চুপ সমগ্র পরিবেশ। ঝিঁঝির কলরব ব্যতীত আর যেন কিছুই কানে আসছে না। লণ্ঠনটাকে হাতে তুলে নিরুপমা বেরিয়ে এলো বাইরের বারান্দায়। বারান্দায় পড়তে থাকা মেঘের ছায়াগুলো এসে বারে বারে ভিজিয়ে চলেছে তার অর্ধ শরীর। থেকে থেকে মেঘের ফাঁক দিয়ে চাঁদের কিছুটা আলো এসে মিশছে তার মুখের ওপরে ছড়িয়ে থাকা লণ্ঠনের হলুদ আলোটার সাথে। খট করে দরজার শিকল খোলার শব্দের পরেই একটা চড়মড় শব্দে উঠানের প্রান্তের দেওয়ালের সাথে লাগোয়া দরজাটা খুলে গেল। সেদিকে তাকালো নিরুপমা। দরজাটা হাট করে খোলা। কে বা কিভাবে সেটা খুলে গেল সেটা এখন দেখে বা বুঝে ওঠেনি সে। তবে সেদিকে তাকাতেই তার নজরে এলো একটা ফতুয়ার শেষ অংশ, যেটা হারিয়ে গেল দরজাটার ডান দিক মুড়ে গিয়ে। এই, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? কথাটা প্রায় চিৎকারের স্বরে বলতে বলতে নিজের শাড়ির কুচি সামলাতে সামলাতে বারান্দা থেকে নেমে জ্বলন্ত লণ্ঠন হাতে দরজার দিকে এগিয়ে গেল সে। নিজের হাতের লণ্ঠনটাকে সামনে রেখে দরজা দিয়ে বেরিয়ে এলো বাইরে। তারপরে প্রায় ছুটতে ছুটতে মদনমোহনের পিছু করতে লাগলো সে। রাতের আঁধার প্রগাঢ় হয়ে উঠে নিজের আবেশে লুকিয়ে ফেলেছে সময়ের বাস্তবতা, যার ফলে সে সময় রাত যে ঠিক কটা হয়েছে তা বোঝা দায় হয়ে উঠেছে নিরুপমার ক্ষেত্রে। মদনমোহনের পিছু করতে করতে দুজনে যে কখন নীল দিঘির পাড়ে এসে দাঁড়িয়েছে সে খেয়াল নেই নিরুপমার। নিজের স্বামীর দিক থেকে নজর সরে সামনের দিকে যেতেই ভয়ে তার সর্বাঙ্গ শিউরে উঠল। নিজের স্বামীর দিকে ছুটে গিয়ে তার পরনের ফতুয়াটাকে টেনে ধরল সে। এত রাতে তুমি এখানে কেন? তুমি তুমি জানো না এই দিঘিতে আসতে নেই কখনো? যেখানে দিনের আলোতে আসা বারণ, সেখানে তুমি রাতের আধারে আসো কোন সাহসে? আর সেই থেকে ডাকছি, কোনো সাড়া দিচ্ছ না যে। চলো বাড়ি চলো। কোনো জবাব এলো না তার প্রশ্নের। ফলে সে তার ফতুয়াটা ছেড়ে দিয়ে লণ্ঠন হাতের সামনে এসে দাঁড়ালো মদনমোহনের। আর তারপরেই রাতের আঁধারের মাঝে লণ্ঠনের মৃদু হলদেটে আলো এসে তাকালো তার মুখের দিকে। মদনমোহনের সম্পূর্ণ মুখমণ্ডল হয়ে রয়েছে ভাবমূর্তিহীন। তার স্থির দুই চোখ পাথরের দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রয়েছে সামনের দিঘির কালো জলের দিকে, যে জলের মাঝে মাছের খাবি খাওয়ার ফলে থেকে থেকে কলকল শব্দ এসে চলেছে। তার অভিব্যক্তি এতটাই শান্ত হয়ে রয়েছে যে তার সম্মুখে যে তার স্ত্রী এসে দাঁড়িয়েছে সেদিকেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। কিছুক্ষণ এইভাবে স্থির দাঁড়িয়ে রইল সে। আর তারপরে নিজের সামনে দাঁড়িয়ে থাকা নিরুপমাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে সে এগিয়ে গেল কোনো সম্মোহিতের ন্যায় সামনের দিকে। আর নিরুপমা সেই ধাক্কার সাথে পড়ে গেল দিঘির পাড়ে।
আর তার হাতে ধরে থাকা লণ্ঠন ভেঙে গিয়ে সেটির তেল ও আগুন তার শরীর স্পর্শ করতেই তার করুণ আর্তনাদ সেই নিঝুম মৃত প্রায় রাতের সর্বাঙ্গে যেন প্রাণের সঞ্চার করে দিল দেখতে দেখতে। সন্ধ্যার পরপরই দরজায় বার কয়েক টোকা পড়ার পর গ্রামের একমাত্র পাকা বাড়ির দরজাটা সশব্দে খুলে দিল বাড়ির কেয়ারটেকার বলরাম কাকা। বাড়ির দরজাটা খুলে যেতেই দরজার অন্যদিকে থাকা প্রীতমের নজর গেল বলরামের দিকে। বয়স ওই 90-এর কাছে, মাথা ভর্তি পাকা চুল, যা নিয়মিত সর্ষের তেলের ব্যবহারের ফলে হলদেটে হয়ে রয়েছে অনেকটা। গালে খোঁচা খোঁচা দাড়ি, দাঁতহীন মুখের ভিতরের দিকে ঢুকে গিয়েছে দুই দিকের গাল। বয়সের ভারে শরীরটা নুজ্জ হয়ে পড়েছে বেশ অনেকটা। আপনারা? আসলে আমি প্রীতম রায়, আর এরা দুজন হচ্ছে আমার বন্ধু অনিশ আর দেব। আমাদের আসলে প্রফেসর বোস পাঠিয়েছেন। ও বড় বাবু, আসুন আসুন, ভিতরে আসুন। উনি আমাকে আগেই বলে রেখেছিলেন, কিন্তু বয়স হচ্ছে তো তাই। ও ঠিক আছে ঠিক আছে। উনি বলছিলেন আপনাদের কি সমস্ত কাজ আছে, তাই নাকি আপনারা? হ্যাঁ, আসলে আমাদের এবার কলেজের প্রজেক্টে পড়েছে গ্রাম্য পরিবেশের নদীর দিঘির জলের মান এবং তাতে পাওয়া যায় এমন সমস্ত জীবন। মানে বৃদ্ধের সাথে কথাগুলো বলতে বলতে বাড়ির মধ্যে প্রবেশ করলো তিনজনেই। বৃদ্ধ লোকটি তার কথা ঠিক কতটা বুঝেছে সেটা প্রীতম বুঝে উঠতে পারল না। তবে সে এইটুকু বুঝতে পারল যে ওই বৃদ্ধের তাদের কোনো কিছু নিয়েই তেমন কোনো মাথা ব্যথা নেই। লোকটি তাদের নিয়ে তাদের ঘর দেখিয়ে দিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের রাস্তা দেখিয়ে দিল, এবং তারপর সেখান থেকে প্রস্থান করার আগে তারা রাতে কি খাবে সেটা জেনে নিয়ে চলে গেল সেখান থেকে। লোকটি চলে যেতেই দেব বলে উঠল, লোকটা আজব আছে ভাই। আরে না, সেটা না, আসলে বয়স হয়েছে ওনার, তাই হয়তো কম কথা বলা পছন্দ করেন। আর তাছাড়া অজানা অচেনা মানুষের সাথে কী বা কথা বলবেন। হতে পারে, কিন্তু ওসব কিন্তু ছাড় ভাই। দেখ, হাতে মোট 5 দিন সময় আছে, আমাদের কাল থেকেই সব শুরু করতে হবে। আর সেটার জন্য আজ সারাদিনের ট্র্যাভেলকে ভুলে কাল সকাল সকাল উঠে আমাদের কাজে লেগে পড়তে হবে। তাই আমি বলবো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে শুয়ে পড়াটাই ভালো। এবার তোরা বল, কে আগে ফ্রেশ হতে যাবি? তোরা যাবি নাকি আমি যাব? প্রীতমের কথাগুলো শুনে দেব আর অনিশ দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। তাদের দুজনের এমন ভাবভঙ্গিমা দেখে প্রীতম নিজে আর কিছু না বলে চলে গেল নিজের টাওয়েল হাতে বাথরুমে। রাতের খাওয়া সেরে যখন সকলে আবার নিজেদের রুমে ফিরে এলো, তখন গ্রামের বুকে স্তব্ধতা ছেয়ে পড়েছে। থেকে থেকে একটা কি দুটো কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে ঠিকই, কিন্তু তা যেন বেশিক্ষণ সঙ্গ দিচ্ছে না। যেন কোনো কিছুর ভয়ে তারাও চুপ করে যাচ্ছে বারংবার। ঝিঝির ডাক সাড়া ফেলেছে সর্বত্রই। চাঁদের আলো ঘরের জানালা বেয়ে প্রবেশ করেছে ঘরের দেওয়াল ঘেঁষে থাকা প্রীতমের বিছানার উপরে। থেকে থেকে বয়ে চলা মৃদুমন্দ হাওয়া জানালা লাগোয়া পর্দাটা উড়িয়ে ফেলে নিজের সাথে রাশি রাশি আমের মুকুলের ঘ্রাণ নিয়ে প্রবেশ করছে ঘরের মাঝে। আর সেই ঘরে উপস্থিত ওরা তিনজন। আর ওই আমের মুকুলের গন্ধটা তিনজনের মনকেই শান্ত করে ফেলছে বারবার। একটা মধুর্যময় আবেশ, একটা অদ্ভুত আকর্ষণ আছে যেন এই গন্ধটায়। রাতে ঘুমটা কখন এসেছে খেয়াল নেই কারোরই। সকালে ঘুম ভাঙল জানলা বেয়ে আসা রোদের সোনালি কিরণের ছাপটায়।
সকালের খাওয়া সেরে সমস্ত জিনিস গুছিয়ে নিতে নিতে দুপুর দরজায় কড়া নাড়ল। দুপুরের খাওয়া সেরে নিয়ে তিনজনে বেরোতে লাগলো বাড়ির বাইরে। এমন সময় অনিশ বলে উঠল, কিন্তু প্রথমে যাব কোথায়? আমরা তো তেমন কিছুই চিনি না এখানে। গ্রামটা স্যারের চেনা, কারণ এটা ওনারই ছোটবেলার গ্রাম, কিন্তু আমরা তো এখানে অচেনা। অনিশের কথা শুনে প্রীতম বলল, আমাদের এখানে পাঠানোর সময় স্যার অবশ্য বলে দিয়েছিলেন যে জায়গা চেনার জন্য আমরা বাড়ির কেয়ারটেকারকে সাথে করে নিয়ে যেতে পারি, কিন্তু ব্যাস, তাহলে তো মিটেই গেল, এতে আবার কিন্তু কিসের? কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে ওনার যা বয়স দেখলাম, তাতে করে ওনাকে সাথে নিয়ে ঘুরে ঘুরে বেড়ানো না রে। পেটের দায়ে বুড়ো মানুষটা এই করে কমে খাচ্ছে, তাতে আবার কেন চাপ সৃষ্টি করা? হ্যাঁ, তোমার তো আবার দয় আর শরীর। কথাটা কিছুটা ব্যঙ্গের সুরে বলে উঠল অনিশ। সে কিসের শরীর তা জানি না, কিন্তু কথাটা কিন্তু ভুল বলিনি। আর তাছাড়াও উনি আমাদের সাথে থাকলে আমরা তেমন করে আমাদের কাজ করতে পারবো না। এর থেকে ভালো এই হবে যে আমরা ওনার থেকে জেনে নিই যে এই গ্রামের কোন দিকে কি আছে, আর তারপরে না হয় আমরা নিজেদের মতো ঘুরে ঘুরে আমাদের কাজ করব। তিনজনের সম্মতিতে তারা তিনজনে মিলে বৃদ্ধর কাছ থেকে মোটামুটি একটা আন্দাজা নিয়ে বেরিয়ে পড়ল নিজেদের সরঞ্জাম নিয়ে। দিনের আলো মাথায় উঠেছে, থেকে থেকে সেই মাতাল করা হাওয়া বয়ে চলেছে চারিদিকে। বৃদ্ধের বলে দেওয়া পথ ধরে কিছুটা নিজেদের বুদ্ধিতে ও কিছুটা একে ওকে জিজ্ঞেস করতে করতে ওরা তিনজন এসে দাঁড়ালো একটা নদীর পাড়ে। নদীটির বুকে ও দুই কূলে চড়া পড়েছে বেশ ভালোই, যার ফলে সরু নদীটি শুকিয়ে এসেছে অনেকটা। দুপুর হলেও মাথার সূর্যটা ম্লান হয়ে রয়েছে মেঘের আড়ালে। নে ভাই, হয়েই গেল, আমাদের এতটা আশা বেকার। নদী নেই তো কি রিসার্চ পেপার তৈরি করবো ভাই? পারে দেখ, নৌকা উল্টে পড়ে রয়েছে। অবশ্য নদী নেই তো সেখানে নৌকা দিয়ে কি আর হবে? নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর অমন হাল দেখে কথাটা কিছুটা হতাশার সুরে বলে উঠল দেব। ওর কথা শুনে প্রীতম বলল, আরে একটা যে জায়গা আছে সেটা তো নয়, ভুলটা আমাদের। আমরা বলরামদার থেকে খালি একটা জায়গার ব্যাপারেই জেনে বেরিয়ে এসেছি, আরও অন্য জায়গাও তো থাকবেই। একটা ছোট্ট গ্রামে তুই কটা নদী দেখতে চাস ভাই? তাও কিন্তু ঠিক, তবে নদী ছাড়া কোনো পুকুর বা দিঘি? হ্যাঁ হ্যাঁ, দিঘি দিঘি। এই শোন 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 শোন, মনে আছে আমরা গ্রামে আসার সময় আমাদের একটা দিঘি নজরে এসেছিল? হ্যাঁ, তা এসেছিল, কিন্তু ওটা তো উল্টো দিকে ফেলে এসেছি। হ্যাঁ, তো যেমন ফেলে এসেছি তেমন তো সেদিকে যাওয়াও যাবে নাকি? হ্যাঁ, তা যাবে, কিন্তু এই নদীতে না হয় আমরা নৌকা করে নদীর মাঝে গিয়ে নিজেদের যা যা চেক করার তা ভালো করে করতাম, কিন্তু ওই দিঘিতে সেখানে আমরা মাঝে যাব কি করে? আর মাঝে না গেলে কিনারা থেকে তো ভেতরের জিনিস জানা যাবে না। দিঘি যখন আছে তখন তো দিঘির মাঝে যাওয়ার উপায় থাকবেই। আর তাছাড়াও না গেলে কি করে বুঝবো বল দেখি? আজ না হয় গিয়ে দেখি, যদি দেখি মাঝে যাওয়ার মতো উপায় আছে তবে তো খুব ভালো, আর যদি দেখি সেটা নেই তবে ফিরে গিয়ে বলরামদাকে বলে আজ না হলে কাল ব্যবস্থা করে আসব। দেখতে তো দোষ নেই বল। প্রীতমের কথার ওপরে আর কেউ কিচ্ছু বলতে পারল না। দুজনেই কেবল সম্মতিসূচক মাথা নেড়ে প্রীতমের সাথে সাথে এগিয়ে চলল। তিনজন মিলে যখন দিঘির পাড়ে এসে দাঁড়ালো, ততক্ষণে তপন দেবকে আড়াল করে রাখা মেঘের আস্তরণ আরও বেশ কিছুটা ঘনিয়ে উঠে প্রগাঢ় হয়ে উঠেছে সমগ্র আকাশ জুড়ে। মৃদুমন্দ বইতে থাকা হাওয়াটাও এখন নিজের গতিবেগ বদলে ফেলে ঝড়ের রূপ নিতে শুরু করেছে। শানে বাঁধানো দিঘির পাড়টা বেশ অপরিষ্কার এবং শ্যাওলা জমে আছে, যেই কারণে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। দেখেই বোঝা যায় এই দিঘিটা কেউ নিজের প্রয়োগে আনে না। দিঘির জলের উপরে গাছের পাতা ও ধুলো জমতে জমতে একটা আলাদা আবরণ তৈরি করেছে। ঝোড়ো হাওয়া এবার উন্মাদের ন্যায় বয়ে চললেও
তাদের তিনজনের সামনে থাকা দিঘিটার জল রয়েছে একদম শান্ত, যেন সেই উন্মাদ ঝড়ের হাওয়াও এক প্রকার সেই দিঘির জলকে স্পর্শ না করার তাড়নায় এড়িয়ে চলছে। ব্যবহার না হওয়ার ফলে এবং সমস্ত আবর্জনা কালের আবর্তে ওই দিঘির বুকে এসে জড়ো হওয়ার ফলেই বোধ হয় সেটির জল নিজের স্বচ্ছ বর্ণ ত্যাগ করে কালো হয়ে উঠেছে ধীরে ধীরে। ভাই, এই জলে আমার মনে হয় না স্টাডি করার মতো বিওডি ছাড়া আর কোনো টপিক পাবো বলে। কারণ এই জলের যা হাল দেখছি তাতে আমার মনে হয় না যে এতে কোনো পোকামাকড়ও আছে বলে। মাছ বা জলজ উদ্ভিদ তো দূরের কথা। অনিশের কথাটা শেষ হওয়া মাত্রই শান্ত জলের বুকটা কিছুটা কেঁপে কেঁপে উঠতে শুরু করল, আর তারপরেই খানিক বুলবুলি উঠে একটা প্রায় ৩-৩.৫ কেজির পাকা রুই খাবি খেয়ে লাফিয়ে উঠে আবার হারিয়ে গেল জলের মাঝে ঝপাং করে একটা শব্দ করে। আছে আছে, এই জলের এই রূপ খালি ওই জলের সতহের উপর জমে থাকা মাটি আর পচা পাতার কারণে, নয়তো এর ভেতরে আমরা ঠিক যেমন হ্যাবিটেট চাইছি সেটাই আছে। দৃশ্যটা দেখে অনিশের কথা নাকচ করতে করতে নিজের কথাগুলো বলে উঠল প্রীতম। ঝড়ের গতিবেগ এত সময় আরও বেশ কিছুটা বেড়েছে। থেকে থেকে হাওয়ার প্রবল ঝাপটা এসে ধাক্কা দিয়ে চলেছে তাদেরকে। কথাটা বলতে বলতে প্রীতমের চোখ অনিশের দিক থেকে সরে গিয়ে থেমে গেল দিঘির ওই জলের ওপরে। জলটা যেন ওই মাছটা ভিতরে খাবি খেয়ে যাওয়ার পরে আবারও আগের মতো শান্ত হয়ে পড়েছে, যেন তাদের কথাটা নাকচ করানোর জন্যই মাছটা বেরিয়ে এসেছিল তাদের সামনে, যেন সে বেরিয়ে এসে তাদের আভাস দেওয়ার মাধ্যমে ডাক দিয়েছিল ওই জলের বুকে নেমে দেখার, এই দিঘির গভীরতা মেপে দেখার আহ্বান যেন ওই মাছটা করে গিয়েছিল। প্রীতমের দু চোখ গিয়ে থেমে রয়েছে অপলকভাবে ওই জলের বুকের ওপরে, যেন একটা সম্মোহনী শক্তি ধীরে ধীরে অতি সন্তর্পণে গ্রাস করতে শুরু করেছে প্রীতমকে, আর তার দুই পা অতি ক্ষীণ গতিতে এগোতে শুরু করেছে সেই দিঘির জলের দিকে, যেন একটা অজানা টান তাকে টেনে নিয়ে যাচ্ছে। দিঘিটার ধারের কাছে এসে স্থির হয়ে দাঁড়িয়ে রইল প্রীতম। দিঘির স্থির কালচে জলের ওপরে প্রীতমের প্রতিবিম্বটা হয়ে উঠেছে সুস্পষ্ট। তার স্থির দুই চোখ দেখে চলেছে নিজেরই প্রতিবিম্বটাকে, ঠিক যেন তার প্রতিবিম্বটা একটা বিষাক্ত কুটিল হাসি খেলিয়ে একভাবে দেখে চলেছে জলের অতল গভীর থেকে তাকে। সম্মোহনের বশে ধীরে ধীরে নিজের হাতটা এগিয়ে দিল প্রীতম জলের মাঝে থাকা নিজের প্রতিবিম্বের দিকে। কেমন একটা অদ্ভুত টান টেনে চলেছে তাকে অনবরত নিজের দিকে। ধীরে ধীরে প্রীতমের তর্জনীটা স্পর্শ করল নিজের প্রতিবিম্বের তর্জনীর সাথে, আর তার অনুভূতি তাকে নিমেষে বুঝিয়ে দিয়ে গেল যে তার স্পর্শের অপর দিকে এসে তাকে স্পর্শ করেছে একটি আঙুল, আর এই দুই আঙুলের স্পর্শের মাঝে দিঘির জলের পর্দার আবরণটা অতি ক্ষীণ হয়ে পড়েছে। বাবুরা, আপনারা এখানে কি করছেন এই সময়? ফিরে আসুন এইদিকে, আবহাওয়া বেগতিক, যে কোনো সময় বৃষ্টি আছড়ে পড়বে। কিছুটা দূর থেকে আওয়াজটা ভেসে এলো বৃদ্ধ বলরামের। আওয়াজটা কানে যেতেই যেন সম্বিত ফিরে পেল প্রীতম। ও এক লহমায় নিজের হাতটা ওই জলের ওপর থেকে সরিয়ে নিয়ে ফিরে এলো অনিশ আর দেবের কাছে। প্রীতমের হাতটা সরে এলেও স্পর্শটা যেন এখনো তাকে ছেড়ে দেয়নি। কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়ে চলেছে তার হাতে। কাউকে কিছু বলল না সে। তিনজনে মিলে এগিয়ে গেল বৃদ্ধ বলরামের দিকে। বলরামের সমগ্র মুখে একটা ভয়ের ছাপ ফুটে উঠেছে, একটা ক্ষুণ্ণতার ছাপ
তার মুখে ফুটে উঠেছে স্পষ্ট। আপনারা আপনারা এখানে কেন? আমি তো আপনাদের নদীর পথ বলে দিয়েছিলাম। আরে আমরা প্রথমে ওখানেই গিয়েছিলাম, গিয়ে দেখি চড়া পড়েছে। আমরা ফিরেই আসছিলাম, এমন সময় মনে পড়লো যে এখানে আসার সময় আমরা ওই দিঘিটা দেখেছি, তাই আর কি। কিন্তু এই দিঘিতে আসা বারণ, আসতে নেই এই দিঘিতে কখনো। তাই এই গ্রামের কেউই এই দিঘিতে আসে না কোনো দিন। কিন্তু কেন? কারণ আছে, কারণ আছে। কিন্তু তার আগে এটা বলুন, ওই ওই জলে কেউ হাত দেননি তো? না না, আমরা কেউ হাত দেইনি, খালি প্রীতম কাছে গিয়ে কিছু দেখছিল। কিন্তু আছে কি ওই জলে সেটা তো বলুন। বৃদ্ধকে জবাবটা দিতে দিতে একবার প্রীতমের দিকে চোখটা ফেরালো অনিশ। প্রীতমের কান তাদের কথা শুনে চললেও তার চোখ আবারও দেখতে শুরু করেছে ওই জলের দিকে। তার চোখে যেন একটা পাথুরে দৃষ্টি। বৃদ্ধ আর কিছু বললেন না। এদিকে বৃষ্টি নেমে এসেছে ঝিরঝির করে। সকলে চলে চলল বৃদ্ধের পিছন পিছন বাড়ির উদ্দেশ্যে। দিন নিজের পাত্তারি গুটিয়েছে অনেকক্ষণ। বাড়ির বারান্দায় জ্বলতে থাকা হলুদ বাল্বটার আলোর মাঝ দিয়ে ক্রমাগত পড়ে চলা বৃষ্টির ফোঁটাগুলো দৃশ্যমান হয়ে উঠেছে। রাতের আঁধার গাঢ় হওয়ার সাথে ঝিঝির কোলাহল আরও মত্ত দাদুরির ডাক যেন আরও ঘনীভূত হয়ে উপস্থিত হলো সকলের সম্মুখে। আচ্ছা, আপনি বললেন না তো ওই দিঘিতে যাওয়া বারণ কেন? বৃষ্টি মুখর সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রশ্নটা বলরামকে করে উঠল দেব। প্রশ্নটির সাথে যেন বৃদ্ধের মুখের ভাবভঙ্গিমায় ঈষৎ পরিবর্তন হল, যা কিছুতেই ওই তিনজনের নজর এড়িয়ে যেতে সক্ষম হল না। বৃদ্ধ বলল, সে অনেক পুরনো কথা বাবু, আর তাছাড়াও আপনারা এই যুগের ছেলে, আপনারা কি এইসব মানবেন? এসব মানবেন না। কিন্তু আমি স্বচক্ষে দেখেছি, সেটা আমি কি করে নাকচ করি? আরে কি দেখেছেন আপনি সেটা তো বলুন। প্রশ্নের সাথেই যেন বৃদ্ধর সামনে একটা দৃশ্য ভেসে উঠল, যা তার চোখ দুটো দেখতে দেখতে অসম্ভবভাবে বড় করে ফেলল। নিজের হাতে ধরে থাকা কাপটা ঠক করে শব্দ করে মাটিতে নামিয়ে রেখে তিনি বলে উঠলেন, তবে শুনুন, ঘটনাটা যখন আমার বয়স তখন কত হবে, ওই 20 কি 21। একদিন সন্ধ্যার মুখে আমাদের গ্রামের শ্মশানে আগমন ঘটে এক কাপালিকের। সে সময় আমাদের গ্রামের জমিদার ছিলেন জমিদার সূর্যনারায়ণ মুখুজ্জে। গ্রামের জমিদার, কাজেই বিপুল ধন সম্পত্তির অধিকারী ছিলেন তিনি, তাতে কোনো সন্দেহ ছিল না। হেন কোনো জিনিস ছিল না যেটা তার কাছে ছিল না। হাতি, ঘোড়া, সোনা দানা, মণিমুক্ত সমস্ত কিছু, গোদাম ভর্তি আনাজ, গ্রামের লোকেদের দেওয়া খাজনা, সমস্ত কিছু। কিন্তু ওই কথায় বলে, বিধাতা কাউকে সম্পূর্ণ করে পাঠান না। আমাদের জমিদার মশাইও এর ব্যতিক্রম ছিলেন না। তার জীবনের অপূর্ণতার একটা কাটা বিঁধেছিল চিন্তার সাথে। চিন্তা তার পরে তার জমিদারিকে সামলাবে। নিঃসন্তান জমিদারের এই চিন্তা যেন ক্রমে কুড়ে কুড়ে খেয়ে চলেছিল তাকে। আর এই সময় ওই কাপালিকের আগমন যেন অন্ধকারের মাঝে এক রাস আলোর সন্ধান নিয়ে এসেছিল জমিদারের সামনে। কথাটা বলতে বলতে কিছুক্ষণ থেমে গেলেন বৃদ্ধ, যেন ঘটনাটা
আবারও মনে মনে সাজিয়ে নিলেন একবার। বৃষ্টি ধরে এসেছে কিছুটা, তবে ঝিরঝির শব্দ হয়ে চলেছে এখনো। কীটপতঙ্গের কোলাহল বেড়ে উঠেছে বেশ। বৃদ্ধ কিছুটা শ্বাস নিয়ে ওই ঘটনাটা সাজিয়ে নিয়ে আবারও বলতে শুরু করল। জমিদার দ্বারস্থ হলেন কাপালিকের, আর তার সাথেই যেন সমগ্র জমিদার বাড়ি ধীরে ধীরে নিমজ্জিত হল অমাবস্যার প্রগাঢ় অন্ধকারের মাঝে। কাপালিক প্রতিশ্রুতি দিলেন জমিদার মশাইকে যে তিনি নিজের তন্ত্রের শক্তির মাধ্যমে জমিদার মশাইকে একটি নয় বরং দুটি পুত্র সন্তান প্রাপ্ত করাবেন। নিঃসন্তান জমিদারের কাছে একটাই যথেষ্ট ছিল, কিন্তু তিনি দুটি সন্তানের কথা শুনতেই যেন আরো খুশিতে ভরে উঠলেন। অন্ধের মতো বিশ্বাস করতে লাগলেন তিনি কাপালিককে, এবং তার কথায় বিশ্বাস করে তার কথা অনুযায়ী আয়োজন হলো যজ্ঞের। আর ওই যজ্ঞের শেষের আয়োজন ছিল নরবলি। আর নরবলি নিজের স্ত্রী মুক্তার। বন্ধা নারীর রক্তে দেবীকে স্নান করিয়ে সেই রক্তের সাথে দেবীর প্রসাদী খেলে নাকি দূর হয়ে যায় এই দোষ। ওফ, কি বিভৎস সেই ঘটনা! কেঁপে উঠেছিল সেই রাতে সমগ্র জমিদার বাড়ি। জমিদার মায়ের প্রবল চিৎকারে রেঙে উঠেছিল শ্বেত পাথরের জমিদার বাড়ির মেঝে, আর সেই সঙ্গে রেঙে উঠেছিল দেবীর মুখমণ্ডল। জমিদার মা মুক্তার ফিনকি দিয়ে বেরোতে থাকা রক্তের ধারায়। কাপালিক বলেছিল তার এই স্ত্রীকে বলি দেওয়ার পর তিনি নতুন করে বিবাহ করলে তাদের পুত্র সন্তান অবশ্যই হবে। কিন্তু কিন্তু জমিদার নিজের ভুল সেই সময় বুঝতে পেরেছিলেন যখন জমিদার মায়ের মৃত্যুর পরে কাপালিক নিজের প্রচণ্ড খড়গ নিয়ে ধেয়ে এসেছিল জমিদার মশাইয়ের দিকে। কাপালিকের আসল উদ্দেশ্য যে কি ছিল সেটা তিনি বুঝতে পেরেছিলেন সেই সময়। কাপালিক নিজের সাধনার চরম পর্যায়ে এসে দুটি বেজোর লিঙ্গের নরবলি দিয়ে সেই রক্তে দেবী মূর্তির স্নান করিয়ে নিজের সাধনা সম্পন্ন করতে চেয়েছিল। আর যেটা হলে সে অনায়াসে অধিকারী হয়ে যেত বিপুল ক্ষমতার। কিন্তু কোথায় ওই ঝরঝর কাপালিক, আর কোথায় আমাদের জমিদার? নিমেষে নিজেকে সামলে নেন জমিদার, আর তারপরেই নিজের বাহুবন্ধনে পিষে মেরে ফেলেন তিনি কাপালিককে। অপূর্ণ আরাধনার ফলে দেবী মূর্তি হয়ে ওঠে অভিশপ্ত, আর অপূর্ণ সাধনা নিয়ে মৃত কাপালিকের আত্মা ঠাঁই নেয় সেই মূর্তির মাঝে। আর 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 তারপরেই ঘটে চলে গ্রামে একের পর এক মর্মান্তিক মৃত্যু। এক পর্যায়ে গ্রামের লোক বুঝতে পেরে ওই অভিশপ্ত মূর্তিকে তান্ত্রিকের সাহায্যে বন্দি করে লোহার সিন্ধুকে ভরে ফেলে দেয় ওই জমিদার বাড়ির পিছনে লাগোয়া দিঘিতে। তবে সেই মূর্তি এতটাই শক্তিশালী ছিল যে অমন বন্ধন হওয়া সত্ত্বেও সে ওই দিঘির জলকে অভিশপ্ত করে তোলে। আর সেই থেকেই যে ওই দিঘির জল স্পর্শ করে তার মৃত্যু অনিবার্য। বৃদ্ধের কাহিনী এতক্ষণ তিনজনে বেশ মনোযোগ সহকারে শুনছিল ঠিকই, তবে কেউ সেটাকে তেমন বিশ্বাস করল না। ফলে সেটাকে নিছক একটা গল্প ভেবে মনে মনে হেসে উঠল তিনজনেই। সময় গড়িয়ে গিয়েছে বেশ অনেকটা।
আর রাতের খাওয়ারের সময় এসে উপস্থিত হয়েছে। বৃদ্ধ উঠে গেলেন রাতের খাবার আনার জন্য। রাতের আহার বেশ ভালোই হলো। খাওয়া সেরে সকলেই নিজেদের ঘরে এসে গেল। আপোষে কথা বলতে বলতে কিছুক্ষণ সময় কাটল। কিছুক্ষণ কথা চলল তাদের মাঝে বৃদ্ধ বলরামের বলার সম্পূর্ণ কাহিনী নিয়ে। অনিশ বলে উঠল, আচ্ছা, একটা কথা ভাব, বুড়ো যদি সত্যি বলে থাকে তাহলে এমন ঘটনা দিনের আলোয় ঘটেনি, নিশ্চয়ই রাতে ঘটেছে। তাহলে রাতের অন্ধকারে ঘটা ঘটনার ব্যাপারে এত ভালো করে উনি জানলেন কিভাবে? যত সব গাল গল্প দিচ্ছে বুড়ো। ঘটনাটা রাতে ঘটেছে ঠিকই, আর বলরাম নিজেও সেই ঘটনা নিজের চোখে দেখেনি। কিন্তু যে সময় ঘটনাটা ঘটে সে সময় তার বাবা ওই জমিদার বাড়িতেই কাজ করতেন, আর তার থেকে এই সমস্তটা শোনা। অনিশের কথা এতক্ষণ চুপ করে শুনতে শুনতে আনমনে একটা স্থির দৃষ্টি তার দিকে নিক্ষেপ করে কথাগুলো বলে উঠল প্রীতম। তার আওয়াজটাও কেমন যেন রুক্ষ শোনালো তাদের দুজনেরই কানে। কিন্তু প্রীতমের ওই স্থির দৃষ্টির দিকে চেয়ে কেউ আর কিচ্ছু বলতে পারল না। আরো বেশ কিছুক্ষণ তাদের সকলের মধ্যে কথা হলো, আর তারপরে সকলে যে যার মতো ঘুমিয়ে গেল নিজের জায়গায়। রাতের স্তব্ধতা চারিদিকে নিজের ছায়া ফেলেছে। ঘরের মধ্যে সহসা হয়ে ওঠা খটমট শব্দে ঘুমটা ভেঙে গেল অনিশের। শব্দটা এসে চলেছে এখনো। অন্ধকার ঘরের মাঝে নিজের দুই চোখ টিপে চারিদিকটা একবার দেখার চেষ্টা করল সে, কিন্তু তাতে কিছুতে সক্ষম না হয়ে নিজের ফোনের ফ্ল্যাশটা জ্বালালো অনিশ। না, কোথাও কেউ নেই। তবে শব্দটা, কিছুক্ষণ স্থির হয়ে রইল সে, শব্দটাকে অনুধাবন করার তাগিদে। শব্দটা আসছে বিছানার নিচ থেকে। হ্যাঁ, তাই তো, কিন্তু এত রাতে সেখানে কে? কথাটা ভাবতে ভাবতে নিজের ফোনের ফ্ল্যাশটা বিছানার নিচের দিকে করে ধীরে ধীরে নিজের মাথাটা বাড়িয়ে সেদিকে তাকালো অনিশ। বিছানার নিচে নিজের পেটের ওপর ভর করে শুয়ে আছে প্রীতম, আর সে অনবরত নিজের হাতে নখ দিয়ে আঁচড় কেটে চলেছে মেঝের ওপরে। তার আঙুল চিড়ে বেরিয়ে আসা রক্তের ধারায় ভিজে উঠেছে মেঝে, আর তার হাতের নখ আঁচড় কাটতে কাটতে এক এক করে ভেঙে খুলে গিয়েছে তার আঙুল থেকে, আর সেই নখগুলো পড়ে রয়েছে মেঝের ওপর, যার ফলে তার হাতের আঙুলের নখের জায়গাতে এখন কেবল অবশিষ্ট রয়েছে রক্ত আর ফেটে যাওয়া মাংস ও চামড়া। ভয়ে গাটা শিউরে উঠল অনিশের। নিজেকে সামলে নিয়ে বিছানার উপর উঠে বসে হাত দিয়ে ডাকার চেষ্টা করল সে দেবকে। দেব! অনিশের ডাকে উঠে বসল দেব। কি হয়েছে? কেন ডাকছিস? একটা শুকনো ঢোক গিলে নিয়ে সমস্ত ঘটনাটা একের পর এক অনিশ বলল তাকে। অনিশের সমস্ত কথা শুনে দেব কিছুটা ঝাঁঝিয়ে উঠে বলল, তোর কি মাথা টাথা খারাপ হয়েছে? এই তো প্রীতম আমার পাশে। প্রীতম, প্রীতম কোথায় গেল? প্রীতম কোথায় গেলি? প্রীতম, আমি তো বললাম তোকে, ও বিছানার নিচে আছে, নিচে আছে। তুই দেখ কি দৃশ্য। অনিশের কথার সাথেই দুজনেরই চোয়াল ধীরে ধীরে শক্ত হয়ে এলো, আর তারপরেই দুজনের মাথা নেমে গেল বিছানার নিচে। কিন্তু না, সেখানে কেউ নেই। সেখানে আছে কেবল রক্তের দাগ আর ভাঙা নখগুলো। ভয়ের একটা পর্দা দুজনের চোখের সামনে নেমে এলো। ওরা কিছুক্ষণ একে অপরের দিকে চেয়ে নিয়ে বিছানা ছেড়ে নেমে গেল। দরজায় বারবার হতে থাকা শব্দে ঘুমটা ভেঙে গেল বৃদ্ধ বলরামের। খট শব্দের সাথে দরজা খুলে দিতে
তার নজরে এলো দেব আর অনিশের ভীত মুখটা। আর তারা দুজন তাকে সমস্ত কথা বলতেই দেখতে দেখতে ওই ভয়ের করাল ছায়া ধীরে ধীরে গ্রাস করল বৃদ্ধকেও। বৃদ্ধ একবার তাকালেন সদর দরজার দিকে। সেটা হাট করে খোলা, যেটা দেখবার মাত্রই ভয়টা যেন মনের মাঝে আরো গেঁথে বসল ভালোভাবে। বৃদ্ধ বড় বড় চোখ করে নিজের ঘরের মধ্যে থাকা হ্যারিকেনটা নিয়ে বাইরে বেরিয়ে এলেন, আর তার পিছন পিছন ছুটে এলো অনিশ আর দেব। রাতের স্তব্ধতা যেন সমস্ত শান্তিকে হার মানাচ্ছে। দেখতে দেখতে তিনজনেই গ্রামের কাদা মাটির পথ কোনো মতে অতিক্রম করে এসে দাঁড়ালো ওই দিঘির পাড়ে, যেখানে এসে বৃদ্ধ বলরামের অনুমানটাই ঠিক প্রমাণিত হল। অনিশ ছুটে গেল দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকা প্রীতমের দিকে। প্রীতমকে নিচের দিকে একটানে ঘুরিয়ে নিতেই অনিশের সিঁড়ি দাঁড়াবে যেন একটা ঠান্ডা হিমেল প্রবাহ নেমে গেল সরসর করে সাপের মতো। প্রীতমের দুই চোখ হয়ে পড়েছে অসম্ভব স্থির এবং ঘোলাটে, আর তার গলাটা যেন কেউ চিড়ে দিয়েছে ডান দিক থেকে বাঁ দিকে, যেটার ফলে তার গলা দিয়ে বেরোতে থাকা রক্তের ধারা ভিজিয়ে তুলেছে তার পরনের জামাটা। অনিশ কিছু বুঝে ওঠার আগে একটা প্রবল ধাক্কা তাকে ঠেলে ফেলে দিল দিঘির পাড়ে, আর দেখতে দেখতে তাদের সকলের সামনে প্রীতমের শরীরটা ঢলে পড়ল দিঘির জলের বুকে। আর সেটির সাথেই এক জোড়া কালো হাত তার দেহটা আষ্টে পৃষ্ঠে ধরে টেনে নিয়ে গেল তাকে জলের অতল গভীরে। দিঘির জল আবারও শান্ত হয়ে পড়েছে। তবে গত রাতে প্রীতমের দেহটা জলে পড়ার সময় কিছু জলের ফোঁটা অনিশের গায়েও পড়েছিল, আর সেই থেকে তার চোখ দুটো কেমন যেন অদ্ভুতভাবে শান্ত আর ঘোলাটে হয়ে পড়েছে। যেন ওই দিঘির শান্ত আর ঘোলাটে জল এসে বাসা বেঁধেছে তার নতুন শিকারের দুই চোখে।